আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম সকলকে, সকল শিক্ষার্থীবৃন্দকে আমাদের আজকে অনলাইন ক্লাসে। বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের নির্দেশনায় নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের পরিচালনায় আজকের এই অনলাইন ক্লাস। তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ডক্টর মোহাম্মদ ওবায়দুল কবির, BSMS, ঢাকা ইউনিভার্সিটি, লেকচারার, নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমি আজকে যা পড়াবো সেটা হলো চতুর্থ বর্ষে বিষয় সার্জারি, চ্যাপ্টার স্টোমাক অ্যান্ড ডিউডেনাম। এই চ্যাপ্টার থেকে আমি একটি কমন কেস পড়াবো, যেটা সাধারণত আমাদের সমাজে সবসময় ঘটে থাকে। সেটা হলো পেপটিক আলসার। জেনে নিই পেপটিক আলসার কাকে বলে। দ্য টার্ম পেপটিক আলসার রেফার্স টু ulceration in any part of the gastrointestinal tract which are exposed to acid pepsin digestion of mucosa। আসলে পেপটিক আলসার বলতে বোঝায় যে জিআইটি ট্র্যাকে যে কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হলেই তাকে পেপটিক আলসার বলে, এবং সেটা এক্সপোজড করে অ্যাসিড পেপসিন এবং ডাইজেশন করে মিউকোসাকে। আর এইটার জন্য দায়ী একমাত্র হেলিকোব্যাক্টার পাইলোরি নামে একটা জীবাণু, যা ইনফেকশন ঘটায়। দেখি কয়টি টাইপ আছে। টাইপ দুইটি, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার। সাইট অফ পেপটিক আলসার। পেপটিক আলসারের কোন কোন জায়গায় পেপটিক আলসার হয়ে থাকে সেটা আমরা এখন জেনে নেই। ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, আমাদের স্টোমাকের পরে ক্ষুদ্রান্ত বৃহদান্ত যে অংশগুলো আছে তার মধ্যে ডিউডেনামের প্রথম অংশে, ডিউডেনামের 4টি পার্ট, তার মধ্যে প্রথম অংশে ক্ষত সৃষ্টি হলে তাকে পেপটিক আলসার বলে। এছাড়া লেসার কার্ভেচার অফ দ্য স্টোমাকের যে লেসার কার্ভেচার অংশটুকু আছে সেখানে ক্ষত সৃষ্টি হতে পারে। এছাড়া লোয়ার এন্ড অফ দ্য ইসোফেগাসের নিচের দিকের শেষের অংশে, লোয়ার এন্ডে পেপটিক আলসার হতে পারে। তাছাড়াও ইলিয়ামে, জেজোনামেও হয় আফটার সার্জিক্যাল কেস, সার্জারি করার পরে জেজোনামে আমাদের পেপটিক আলসার হতে পারে। তাছাড়াও আমাদের জিআইটি ট্র্যাকের যে কোনো জায়গায় পেপটিক আলসার হতে পারে। আসুন জেনে নিয়ে এর কারণ কী কী হতে পারে। বয়সের দিক থেকে দেখতে গেলে ডিউডেনাল আলসার 20 থেকে 40 বছর, তার মানে অল্প বয়সের মানুষদের হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তাছাড়াও গ্যাস্ট্রিক আলসার 40 থেকে 60 বছরের, মানে একটু বেশি বয়সের মানুষদের এটা হয়ে থাকে। কমনলি ইন ইন্ডাস্ট্রিয়ালাইজড নেশন, বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়ালাইজড যারা হার্ড ওয়ার্ক করে অথবা কেরিয়ার গড়ার জন্য রাত দিন পরিশ্রম করে তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা দেয়। অ্যাকিউট কেসের ক্ষেত্রে পেপটিক আলসার সিভিয়ার বার্ন, সেপ্টিসিমিয়া, ট্রমা টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং সার্জারিক্যাল কেস। যদি শরীরের বেশিরভাগ অংশ বা সিভিয়ার অনেক বেশি পরিমাণে পুড়ে যায়, অথবা যদি শরীরে বিষক্রিয়া রক্তের মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে, তাহলেও পেপটিক আলসার হয়। তাছাড়াও সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আঘাতের কারণে অথবা সার্জারিক্যাল কেসেও আমাদের পেপটিক আলসার হয়ে থাকে। ক্রনিক কেসের ক্ষেত্রে দেখি আমরা, এক্স্যাক্ট কজ ইজ নট নোন। আসলে সঠিক কারণ আজও আমরা জানতে পারিনি। হেরিডিটি, বংশগত কারণ, বাবা, চাচা, দাদা কারো যদি থাকে সেক্ষেত্রে সন্তানদেরও হতে পারে। ইনহেরিটেন্স অফ ব্লাড গ্রুপ ও, সাধারণত ও গ্রুপ পার্সনদেরই বেশি হয়ে থাকে, তবে অন্যান্য গ্রুপেরও হতে পারে। হেলিকোব্যাক্টার পাইলোরি, আগেই বলছি হেলিকোব্যাক্টার পাইলোরি এই জার্মটা আমাদের ইনফেকশন ঘটায় এবং সেটার কারণে পেপটিক আলসার হয়ে থাকে। স্মোকিং, বেশি স্মোকিং বা চেন স্মোকার যারা প্রচুর পরিমাণে নিকোটিনের কারণে অ্যাসিড পেপসিন ইমব্যালেন্স হয়, রেজিস্ট্যান্স ইমব্যালেন্স হওয়ার কারণে আমাদের পেপটিক আলসার হতে পারে। স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড ফাটিগ, যদি মানসিক অবসাদ, প্রচণ্ড অস্থিরতা, উদ্বিগ্নতা এবং
দুশ্চিন্তা এসব বিষয় যদি কাজ করে তখন শরীরের অনেক অংশ আছে মেকানিজমগুলো কাজ করা বন্ধ করে দেয়। এভাবে যদি নিয়মিত চলতে থাকে কোনো এক সময় দেখা যায় অনিয়মিত অ্যাসিড পেপসিন সিক্রেশন হওয়ার কারণে পেপটিক আলসার অসুখটি বা রোগটি তৈরি হয়ে যায়। তাছাড়াও খাদ্যাভ্যাসের দিকে যদি যাওয়া যায়, স্পাইসি ফুড, প্রচুর মশলা জাতীয় খাবার, প্রচণ্ড অয়েলি ফুড মানে তৈলাক্ত খাবার খেলেও অ্যাসিড পেপসিন ডাইজেশন করতে করতে কোনো এক সময় মিসিং হয়ে মিউকোসাকে ডাইজেশন করে ফেললেই আমাদের ক্ষত সৃষ্টি হতে পারে। জিআইটি ট্র্যাকের মধ্যে যে কোনো একটা অংশে তাকেও পেপটিক আলসার বলে। এছাড়া অ্যালকোহল বা অনেক রাত্রি জাগরণ অথবা ঘুমহীনতা এসব কারণে পেপটিক আলসার হয়, কারণ অনিয়মিত অ্যাসিড পেপসিন সিক্রেশনের কারণে এই প্রবলেমগুলো আসে। ইরেগুলার ডায়েটারি হ্যাবিট, আমাদের সারাদিনে খাবারের খাদ্যাভ্যাসের কিছু কিছু সময় থাকে যে সময়গুলোতে সাধারণত অ্যাসিড পেপসিন নিজে থেকে সিক্রেশন হয়ে থাকে, কিন্তু আমরা দেখা যাচ্ছে ওই টাইমটুকু স্টমাকে খাবার দিতে পারলাম না, অন্য সময় দিলাম, তখন ওই অ্যাসিড পেপসিনটুকু এই ফাঁকা স্টমাকে দিনের পর দিন এসে এসে কোনো এক সময় দেখা যাবে যে মিউকোসাকে ডাইজেশন করার কারণে স্টোমাকে বা ডিডোনামে বা ইলিওমে জেজুনামে বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাকে যে কোনো জায়গায় ক্ষত সৃষ্টি করতে পারে। সিরোসিসের কারণে হয়, হাইপার প্যারাথাইরয়েডিজমের হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে, অ্যাসিড পেপসিন ভার্সেস মিউকোসাল রেজিস্ট্যান্স ইমব্যালেন্স, এটা আমি আগেই বলেছি, সেটা অ্যাসিড পেপসিনের ইমব্যালেন্সের কারণেই আমাদের পেপটিক আলসার হয়ে থাকে। ক্লিনিক্যাল ফিচার, আসুন এবার আমরা এর লক্ষণগুলো জেনে নিই। আমরা আলাদা আলাদাভাবে জানবো। গ্যাস্ট্রিক আলসারের আগে প্রথমে জেনে নিই অ্যাকুইট ক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসারে অনসেট সাডেন, হঠাৎ করে এটা শরীরে দেখা দিতে পারে। হেমাটোমেসিস, রক্তবমি, পাকস্থলী যে কোনো সমস্যা, রক্তবমি, মেলেনা, রক্ত পায়খানা বা পায়খানার সঙ্গে রক্ত যাওয়া, মাইল্ড এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস, হালকা যেন স্পর্শকাতর থাকে আমাদের বুকের মাঝখানের অংশটুকু। ক্রনিক গ্যাস্ট্রিক আলসার, পেন অনসেট ইমিডিয়েটলি আফটার ফুড, খাওয়ার পরেই যেন ব্যথা বা সকল প্রকার সমস্যার বৃদ্ধি হয়। লোকেশন ইপিগ্যাস্ট্রিক টুয়ার্ডস লেফট, বুকের ঠিক মাঝখানে ব্যথাটা শুরু হয়, ঠিক বাম দিকে যায় এবং সেটা পুরো বুক জুড়ে ছড়িয়ে যায়, পিঠের দিকেও এই ব্যথাটুকু হয়ে থাকে। ব্যথার ধরন ক্যারেক্টার ডাল অ্যাকিং, যেন ভোঁতা এক ধরনের ব্যথা সবসময় লেগেই থাকে। এই ব্যথাটুকু আরাম বোধ করে যদি সে বমি করে অথবা না খেয়ে থাকলে খালি পেটে থাকলে এই আরাম বোধ করে। তাছাড়াও বুকে জ্বালা পোড়া থাকে, বমিও দেখা দিতে পারে, এছাড়াও বমির সাথে রক্তও যায়। যেহেতু খাবারও তার শরীরে সহ্য হয় না বা খাইলে পরে তার প্রবলেমগুলো বেড়ে যায়, সেজন্য তার ধীরে ধীরে শরীরের ওজনও কমে যায়, ওয়েট লস। সাইন, গ্যাস্ট্রিক আলসারের রোগী কম খায়, খেলেই যেহেতু রোগের বৃদ্ধি, তাই রুগীটা দেখতে পাতলা, চিপচিপে এবং মনে হয় যেন অপুষ্টিতে ভুগছে। আসুন এবার ডিউডেনাল আলসারের সিমটমগুলো দেখে নিই। ডিউডেনাল আলসার আপার অ্যাবডোমিনাল পেইন, যেন পেটের ঠিক উপরিভাগে ব্যথাটা হয়, আর ব্যথাটা ঠিক খাবারের 1 থেকে 3 ঘন্টা পরেই শুরু হবে। তার মানে বোঝা যাচ্ছে পেট খালি হলেই ব্যথা শুরু, এবং সেটা ঠিক বুকের মাঝখানে শুরু হয়, ডান দিকে ছড়িয়ে যায় এবং পুরো বুকটা ছড়িয়ে যেয়ে ব্যথাটা করতে থাকে। আর ব্যথার ধরনটা যেন মনে হচ্ছে কিছু একটা আমার পেটের মধ্যে দিয়ে টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে এবং এবং জ্বালা পোড়া করে। এই ধরনের ক্যারেক্টার প্রচণ্ড রুগী কষ্ট পায়। রুগী বলবে যেন আমার পেটের ভিতর থেকে কি যেন টান দিয়ে ছিঁড়ে কেউ নিয়ে যাচ্ছে, কিন্তু খাওয়া দাওয়া করলেই সে আরাম বোধ করে। ওটস অ্যাট নাইট ইমটি স্টোমাক, রাতের বেলা এবং খালি পেটে এটা বেশি দেখা দেয় এবং খারাপ বোধ করে। বেটার বাই ফুড মিল্ক, খাবার পরেই সে আরাম বোধ করে। হেমাটোমেসিস, মেলেনা, রক্তবমি অথবা পায়খানার সঙ্গে রক্ত যাওয়া, এসব ঘটনা ঘটে। ওয়েট গেইন, যেহেতু খাবার পরে রুগী ভালো থাকে সেই জন্য রুগী আস্তে আস্তে মোটা এবং ওজন বেড়ে যায়। পিরিয়ডিসিটি,
নির্দিষ্ট টাইম ধরে প্রতিদিন কোনো এক সময় যেন তার ব্যথাটা আসে এবং প্রচণ্ড যন্ত্রণা দেয়। এক্সাজারবেশন ইন উইন্টার, শীতকালে ব্যথার প্রচণ্ড বৃদ্ধি এবং রিমিশন ডিউরিং সামার, গ্রীষ্মকালে অনেকটা আরাম বোধ করে। এবার আসি আমরা ডিউডেনাল আলসারের সাইন সম্পর্কে একটু জেনে নিই। নিউট্রিশন গুড, যেহেতু রুগী খেলেই ভালো থাকে, অতএব তার নিউট্রিশন গুড। পয়েন্টিং সাইন ক্যান লোকেট সাইট অফ পেন বাই সিঙ্গেল ফিঙ্গার, রুগী এসে বলবে অথবা ডিউডেনাল আলসারের পেশেন্ট বলবে যে আমার এই জায়গাটাতে ব্যথা হয়েছে, একটি মাত্র আঙ্গুল দ্বারা দেখাবে যে এই জায়গাটাতে আমার প্রচণ্ড ব্যথা করে। এই পয়েন্টিং পেনটা অবশ্যই ডিউডেনাল আলসারের একটা বড় ধরনের সাইন। কমপ্লিকেশান, যদি আমরা সঠিক সময় ডিউডেনাল আলসার বা গ্যাস্ট্রিক আলসার চিকিৎসা না করতে পারি, এটার কারণে আমাদের কী কী জটিলতা দেখা দিতে পারে। অ্যাকিউট পারফোরেশন, অ্যাকিউট কেসের ক্ষেত্রে সাধারণত যে স্থানে পেপটিক আলসার হয়েছে ঠিক সেই অংশটুকু ছিদ্র হয়ে যেতে পারে অথবা সেখানে প্রচণ্ড পরিমাণ রক্তক্ষরণ হতে পারে। ক্রনিক কেসের ক্ষেত্রে পাইলোরিক স্টেনোসিস, পাইলোরিক অংশটুকু চুপসে যাওয়া বা শুকিয়ে যাওয়া বা এই ধরনের অংশ বা চিকন হয়ে যাওয়ার মতন হতে পারে বা শক্ত হয়ে যেতে পারে। গ্যাস্ট্রিক কার্সিনোমা, স্টোমাকে আমাদের ক্যান্সারও দেখা দিতে পারে। পেনেট্রেশন ইন্টু প্যানক্রিয়াস, বহুদিন যাবৎ পেপটিক আলসার চলতে থাকলে কোনো এক সময় সেটা প্যানক্রিয়াস পর্যন্ত ছড়িয়ে যায়। ইনভেস্টিগেশান, রুটিন ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সিবিসি অথবা ব্লাড ফর হিমোগ্লোবিন পার্সেন্টেজ, ইএসআর, এরিথ্রোসাইটিক সেডিমেন্টেশন রেট। ইএসআর যেহেতু ইনফ্লামেশন আছে, ইএসআরটা হাই হবে, হিমোগ্লোবিন পরিমাণও কমে যেতে পারে। ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম মিল এক্স রে, আমাদের বেরিয়াম মিল করার পরে এক্স রের মাধ্যম দিয়েও জানা যেতে পারে। স্টোমাক অ্যান্ড ডিউডেনামে এটা আমাদের এক্স রেটা করতে হয়। এন্ডোস্কোপি করে আপার জিআইটি ট্র্যাকের অংশটুকু দেখেও আমরা জানতে পারি যে পেপটিক আলসার হয়েছে। গ্যাস্ট্রিক জুস অ্যানালাইসিস করেও এটা জানা যায়। ম্যানেজমেন্ট, পেপটিক আলসারের চিকিৎসার ক্ষেত্রে ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে ম্যানেজমেন্টের মাধ্যম দিয়ে রুগী অর্ধেকটা সুস্থতা বোধ করতে পারে। সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টের অংশটুকু খুবই গুরুত্ব দিয়ে শিখব। বেড রেস্ট রিডিউস অ্যাংজাইটি অ্যান্ড ফিল কমফোর্টেবল, তাকে অবশ্যই বেড রেস্টে দেব এবং তাকে অ্যাংজাইটি, উদ্বিগ্নতা, অনেক অস্থিরতা, মানসিক অবসাদ, মনের কন্ডিশন, এর সব কিছুই যেন সে দূরে রাখে এবং তাকে সবসময় যেন আরাম বোধ করে, মানসিকভাবে আরাম বোধ করে। ডায়েট নর্মাল উইথ রেগুলার হ্যাবিট, আর যে হ্যাবিট ইরেগুলার ছিল অথবা রেগুলার যে অংশটুকু যে টাইমটুকু ধরে তার খাওয়া উচিত, যে সময় আমাদের অ্যাসিড পেপসিন সিক্রেশন হয়ে থাকে, ঠিক সেই টাইমে আমাদের ডায়েটের অভ্যেস করে নিতে হবে। অ্যাভয়েড স্মোকিং করার অভ্যেস থাকলে পরে সেটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড আন্ডারলাইন কজেস, যে কারণে তার পেপটিক আলসার হয়েছে ঠিক সেই কারণটুকুতে আমাদের প্রথমেই দূর করতে হবে। স্পাইসি অর রিচ ফুড অ্যান্ড অ্যালকোহল প্রোহিবিটেড, অবশ্যই মশলা জাতীয় খাবার এবং অয়েলি ফুড, তৈলাক্ত খাবার, অ্যালকোহল অবশ্যই নিষেধ, তার কারণ এইটাতে আমাদের পেপটিক আলসারের ক্ষত আরও বাড়িয়ে দেয়। অয়েলি অ্যান্ড ইরিটেবল ফুড অ্যাভয়েড, অবশ্যই তৈলাক্ত খাবার এবং ফাস্ট ফুড এই ধরনের খাবার এবং উত্তেজক খাবারগুলো যেগুলো আমাদের পেপটিক আলসারের কন্ডিশন আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে, অতএব এসব কিছু অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তারপরে আসি সার্জিক্যাল ট্রিটমেন্ট। শেষ পর্যায়ে গিয়ে আমাদের কিছু সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, যেমন গ্যাস্ট্রোজেজোনোস্টমি, যেটা আমাদের স্টোমাকের পরের অংশটুকু কেটে অ্যাডজাস্ট করে দেওয়া হয়। ভ্যাগোটমি, এন্টারেক্টমি বা ভ্যাগোটমি এমন বা পাইলোরোপ্লাস্টি, এখানে যে ক্ষত অংশটুকু আছে এই ক্ষত অংশটুকু রিপেয়ার বা হিলিং করানো হয় অপারেশনের মাধ্যম দিয়ে। তাছাড়াও আমাদের অবশ্যই ম্যানেজমেন্টটা মাথায় রাখতে হবে। আসুন দেখে নিই আমাদের আজকের লেকচার থেকে পরীক্ষায় কী কী ধরনের প্রশ্নপত্র বা প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নগুলো কিভাবে এই পড়াশোনার মাধ্যম থেকে আমরা হ্যান্ড নোট করে এই পড়াশোনা থেকে সেই প্রশ্নের উত্তরগুলো পরীক্ষা খাতায় লিখতে পারি। ডেফিনেশন অফ পেপটিক আলসার আমি শুরুতেই ডেফিনেশন দিয়ে দিয়েছি। সাইড টাইপ অফ পেপটিক আলসার এটা আলাদা আলাদাভাবে দেওয়া আছে,
অথবা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই লেকচার থেকে। ক্লিনিক্যাল ফিচার অফ পেপটিক আলসার, আমি গ্যাস্ট্রিক আলসার এবং ডিডোনাল আলসারকে ক্লিনিক্যাল ফিচার আলাদাভাবে আপনাদের সামনে প্রকাশ করেছি। ডিফারেন্স বিটুইন গ্যাস্ট্রিক